সম্ভবত গত ক্লাসেও ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা নিয়ে কথা বলেছি। এই একবারে অ্যাভয়েড করা যাচ্ছে না। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2015 সাল, 2000 সম্ভবত 2016 এবং 2019 সাল, একই সাথে অ্যাকাউন্টিং এও 2015 সাল, 2016 সালে এই প্রশ্ন এসেছে। এবং অন্যান্য ডিপার্টমেন্টে মার্কেটিং ফাইন্যান্সেও প্রশ্ন পড়েছে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা থেকে। এটির বিশেষ অ্যাডভান্টেজ হলো প্রশ্নটা ক্যালকুলেশন করা অত্যন্ত সহজ। গত ক্লাসে করেছিলাম, আজকে আর না করলেও অঙ্কগুলো সব পারার কথা, কিন্তু করাচ্ছি অন্য একটি কারণে। সেটি হলো ক্লোজিং এন্ট্রিতে যে লেজার অ্যাকাউন্টে যে ব্যালেন্স গুলো দেওয়া থাকে, কখনো কখনো ব্যালেন্স শিটের মতো করে সমন্বয় জাবেদা দেওয়া থাকতে পারে। সেই সমন্বয় যদি থাকে তাহলে ক্লোজিং এন্ট্রিতে কিভাবে অ্যাডজাস্ট করবে। ক্লোজিং এন্ট্রি শব্দের অর্থ হলো সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা আর রিভার্সিং এন্ট্রি মানে বিপরীত দাখিলা। এখানে দেখো দুইটা রিকোয়ারমেন্ট। ইনস্ট্রাকশন: প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রিজ, বছর শেষে সমাপনী দাখিলা প্রস্তুত করো। প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রিজ, বিপরীত দাখিলা প্রদান করো অন July 1, 2015। স্বাভাবিকভাবেই সমাপনী দাখিলা বছর শেষে শুধুমাত্র কোম্পানির সকল আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা বলে। অন্যভাবে একটা নির্দিষ্ট অর্থ বছরের সকল আয়বাচক হিসাব এবং ব্যয়বাচক হিসাবগুলো আয়বাচক হিসাব থেকে ব্যয়বাচক হিসাব বাদ দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাই মূলত সমাপনী দাখিলা। তো স্বাভাবিকভাবে এই ক্লোজিং এন্ট্রিতে মাত্র 5টি জাবেদা দেওয়ার সুযোগ আছে। 1 নম্বর জাবেদা: সকল আয় ব্যয় বাচক হিসাব, যত আয় হবে আয় বাচক হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য 1 নম্বর জাবেদা দিতে হবে। স্বাভাবিকভাবে আয় বাচক হিসাব ক্রেডিট হয়, কিন্তু বলেছিলাম সমাপনী দাখিলায় আয় বাচক হিসাব হবে ডেবিট। ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট। ইনকাম সামারি মানে আয় ব্যয় বাচক হিসাব। একইভাবে ক্লোজিং এন্ট্রিতে যত খরচের আইটেম থাকবে, সাধারণ জাবেদায় সকল খরচ ডেবিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে সকল খরচগুলো হবে ক্রেডিট। ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে নেট লাভ হবে, সেই নেট লাভের টাকা মালিকের মূলধন হিসেবে ট্রান্সফার করার জন্য আরেকটি জাবেদা দিতে হবে, এবং সেটি সঠিক জাবেদা দিতে হবে। সঠিক, অ্যাকচুয়াল যে জাবেদা হওয়ার কথা। অর্থাৎ নেট লাভ যদি হয় মালিকের মূলধন বৃদ্ধি পাবে। মালিকের মূলধন বা ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ক্যাপিটালকে ক্রেডিট করতে হবে। ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু যদি নিট ক্ষতি হয় তাহলে ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি সবারই ক্রেডিট। ক্রেডিট। আমি করে দেখাচ্ছি একটু পূর্ণাঙ্গ অঙ্ক কিভাবে, হাউ টু ক্যালকুলেট। আজকে এটা করার মেন পারপাস একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। The accounting records of Torun traders reveals the following ledger account balance. অ্যাকাউন্টিং যে রেকর্ড তথ্য রয়েছে তরুণ ট্রেডার্স, রিভিল মানে তা প্রকাশ করে দ্য ফলোইং লেজার, নিচের খতিয়ানের ব্যালেন্স গুলো। তরুণের ক্যাপিটাল আছে 1,60,000 টাকা। তরুণ সারা বছর ধরে 15,500 টাকা ড্রয়িং বা উত্তোলন করেছে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ আছে 35,500 টাকা। কিন্তু সম্পদের জন্য তো আর আমরা ক্লোজিং এন্ট্রি দিব না। সার্ভিস রেভিনিউ আয় আছে 30,000 টাকা, সারা বছর বা আয় হয়েছে। সাপ্লাইস এক্সপেন্স মনিহারি খরচ হয়েছে 22,500 টাকা। ইন্টারেস্ট পেয়েবল সুদ প্রদেয় আছে। দায় দায় বাচক হিসাবের জন্য কোনো ক্লোজিং এন্ট্রি হবে না, 7,500। কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27,500 টাকা, এটা সুদ খরচ, এটা জাবেদা হবে। এরপর আরেকটি বিষয় আছে, অ্যানালাইসিস শোজ দ্যাট, এই ব্যাখ্যাগুলো এটা দেখায় যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ ওয়ার মেড টু, দুটো সমন্বয় জাবেদা আছে। অ্যাক্রুড হবে, অ্যাক্রু শব্দ হবে না, অ্যাক্রুড টাকা 25,000 অফ সার্ভিস রেভিনিউ। সারা বছর ধরে সেবা আয় বাবদ দ্বারা 25,000 টাকা বকেয়া আছে, অর্থাৎ বকেয়া সেবা আয়। বকেয়া সেবা ক্রেডিট। এই সেবা আয়ের টাকা মূল সারা বছরের লেজারের যে আয় আছে সে আয়ের সাথে যোগ হবে, এবং বকেয়া খরচ যেটা থাকবে সেটাও খরচের সাথে যোগ করে টোটাল খরচটাকে সারা বছর বন্ধ করে দিতে হবে, ক্লোজিং করে দিতে হবে। কিভাবে দিবে দেখো, আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। বলো হৃদয় হোসেন। জি স্যার। ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা এটা কখন প্রস্তুত করতে হয়, বছরের শুরু নাকি বছরের শেষে? স্যার বছরের শেষে।
সাধারণ জাবেদার যেমন 5টি কলাম হয়, ক্লোজিং এন্ট্রিতেও 5টি কলাম হবে। তরুণ ট্রেডার্স, সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম লিখবে। ক্লোজিং এন্ট্রি অবশ্যই বছরের শেষ তারিখ উল্লেখ করবে। এখানে লেখা আছে 31শে ডিসেম্বর, না, এখানে লেখা আছে জুন 30, 2015। তো এখানে লিখতে হবে 30শে জুন 2000, 30শে জুন 2015। এবং মনে রাখতে হবে প্রত্যেকটা আইটেমের জন্যই কিন্তু আমাদের এই একই তারিখ হবে, 30শে জুন 2015। তাহলে ক্লোজিং এন্ট্রির 1 নম্বর জাবেদা হৃদয় হোসেন কার হবে? সকল আয় বাচক হিসাবগুলোকে বছর শেষে বন্ধ করে দেওয়ার জন্য 1 নম্বর জাবেদা হবে। আয় বাচক হিসাব, আয় সাধারণত ক্রেডিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে আয় হবে ডেবিট। সার্ভিস রেভিনিউ ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। ব্যাখ্যা: টু ক্লোজ, বন্ধ করে বাচক হিসাবগুলোকে, ইনকাম অ্যাকাউন্টস বা রেভিনিউ অ্যাকাউন্টস। এবার প্রসঙ্গ হলো এই অঙ্কের জন্য সার্ভিস রেভিনিউ কত টাকা আছে? বলো স্যার এই শারমিন জায়গায় সুলতানা। আছে মোট 1,60,000 টাকা। এখানে দেখা যাচ্ছে সার্ভিস রেভিনিউ আছে 1,35,000, আর জি বকেয়া স্যার। আছে 1,70,000 টাকা, 1,70,000 টাকা। 1,35,000, আর 25,000 যোগ করলে কত হয়? 70। সঠিক করে বলো। 1,70,000 টাকা। বাকিরাও কি তাই বলবে? 60,000 টাকা। 1,60,000। তাহলে বোঝা গেল অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রিতে যদি সমন্বয় থাকে, বকেয়া আয়টা আয়ের সাথে যোগ করে নিবে, বকেয়া ব্যয় সমূহ ব্যয়বাচক হিসাবের সাথে যোগ করে নিবে। ঠিক আছে শারমিন সুলতানা, গত ক্লাস মিস করেছিলেন। তাহলে 1 নম্বর জাবেদা সকল আয়বাচক হিসাব বন্ধ করে দিলাম। বলো 2 নম্বর জাবেদাটা কার উপরে হবে? সকল যত ব্যয়ের খরচের উপর। আইটেম আছে সব খরচের জন্য একটা জাবেদা। স্যালারিস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স, ট্যারেস এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, যত খরচ আছে সব খরচের একটাই জাবেদা দিবে। সকল খরচগুলো সাধারণত ডেবিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে খরচগুলো হবে ক্রেডিট, ইনকাম সামারি হবে ডেবিট। লিখে ফেললাম ইনকাম সামারি ডেবিট। কিন্তু কত টাকা লিখবো? দেখো খরচের কি কি আইটেম আছে একটু দেখি। সাপ্লাইস এক্সপেন্স আছে 22,500, ক্যালকুলেটারে যোগ কর 22,500। ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27,500, আর বকেয়া খরচ আছে 7,500। সাপ্লাইস এক্সপেন্স মনিহারি খরচ আছে 22,500, ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27,500, 57,500 স্যার। আর বকেয়া অ্যাক্রুড 57,000। ইন্টারেস্ট এক্সপেন্স আছে কত টাকা? 7,500। এই তিনটে যোগ করে কত হয় আশিকুর রহমান? 57,000। 57,500। 57,500। এবার ক্রেডিট কোনটাকে করবে? এখন খরচ যদি একটা টাইটেল হতো, যদি অল একটা, এক্সপেন্স। অল এক্সপেন্স ক্রেডিট করা যেতে পারে। আর যেহেতু এখানে দুটো খরচ আছে, দুটো খরচের নাম লিখে দিলেও কোনো সমস্যা নেই। সকল খরচের নাম স্যার। ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। আমি যত খরচ আছে নাম লিখে দিয়ে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স সুদ খরচ কত টাকা? একটা হলো 27,500, আর বকেয়া সুদ খরচ 7,500। যোগ করলে কত হয়? 27,500 আর 7,500। 35,000 টাকা। 35,000। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স আমি এখানে দেখালাম 35,000 টাকা। আর একটা খরচ ছিল দেখলাম প্রিপেড এক্সপেন্স, না কি জন্য দেখলাম, নাকি ইন্স্যুরেন্স এক্সপেন্স? সাপ্লাইজ সাপ্লাইস এক্সপেন্স। এক্সপেন্স 22,500 টাকা। দেখা যাচ্ছে বোর্ডটা? 22,500। জি স্যার। ঠিক আছে, আমি একটু পরে আবার বোল্ড করে দিব। তাহলে এটার ব্যাখ্যা কি লিখবে বলো তো শারমিন সুলতানা এবং মহু আক্তার? টু ক্লোজ টু ক্লোজ টু এক্সপেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স অ্যাকাউন্ট। ধন্যবাদ। নম্বর জাবেদা হবে সকল আয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য। এন্ড সাপ্লাইজ এক্সপেন্স 2 নম্বর হবে সকল ব্যয়বাচক হিসাবকে বন্ধ করে অ্যাকাউন্ট। দেওয়ার জন্য, টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্টস। 3 নম্বর জাবেদা কার হবে? কিয়ামিন এবং মহুয়া। কিয়ামিন আছো, আর একজন কে যেন, হালিমা জাহান। সকল আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে নেট লাভ হবে, বছর শেষে সেই লাভের টাকাটা
মালিককে প্রদান করতে হবে। লাভ হলে মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পাবে, আর ক্ষতি হলে মালিকের ক্যাপিটাল কমে যাবে। সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভই হয়ে থাকে। 1,60,000 টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে 57,500। বিয়োগ করো, আয় থেকে ব্যয় বাদ দিলে নিট লাভ কত টাকা? 1,02,500। 1,02,500। 1,02,500। বলো বাকির এই টাকাটা কোথা থেকে এসেছে, বুঝতে পারছো? সারা বছর ব্যবসা করে তরুণের আয় হয়েছে 1,60,000, আর সারা বছরে খরচ হয়েছে 57,500 টাকা। আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ হয়েছে 1,02,500 টাকা। ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। আর এই লাভের টাকা কাকে দিয়ে দিতে হবে? প্রতিষ্ঠান তার মালিককে প্রদান করবে। মালিক তো টাকা তুলে নিয়ে যাবে না, মালিকের মূলধন হিসেবে টাকাটা জমা থাকবে বা ক্যাপিটাল বৃদ্ধি পাবে। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 1,02,500। ব্যাখ্যাটা কি হবে আশিকুর রহমান, মনে আছে কিনা? জাস্ট কি হবে বলো? টু ক্লোজ। ক্লোজ নেট ইনকাম। ধন্যবাদ। টু ক্লোজ নিট ইনকাম। এবার আয়টাকে বন্ধ করে দেওয়ার জন্য ক্লোজ নিট ইনকাম। তাহলে সাধারণত ক্লোজিং এন্ট্রিতে 4টার বেশি জাবেদা কোনো পরীক্ষাই হবে না, কিন্তু 5টা জাবেদা দেওয়ার সুযোগ আছে। মানে লাভ হলে এই জাবেদাটা হয়, ইনকাম আয় থেকে ব্যয় বেশি হয়ে গেলে যদি ক্ষতি হয় তাহলে উল্টা জাবেদা হয়, ক্যাপিটাল ডেবিট হয়, ইনকাম সামারি ক্রেডিট হয়। কিন্তু একই অঙ্কে তো লাভ ক্ষতি দুটোই হবে না। কাজে পরীক্ষায় যে প্রশ্নই পড়ুক, ক্লোজিং এন্ট্রিতে এই 3টে কমন জাবেদা। আর একটা জাবেদা হবে যদি মালিক প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করে। উত্তোলন করেছে এখানে জি স্যার করেছে। 15,500 টাকা। উত্তোলন করলে উত্তোলনের যে জাবেদা হয় সেটাই হবে। উত্তোলনের জাবেদা কি? উত্তোলন করলে মূলধন কমে নাকি বাড়ে? স্যার মূলধন কমে। কমে। ক্যাপিটাল ডেবিট আর উত্তোলন ক্রেডিট। তোমরা হয়তো ভাবছো স্যার সবসময় তো উত্তোলন ডেবিট করতাম, উত্তোলন করলে উত্তোলন ডেবিট, প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। এখন আর চলে যাওয়া আসার কোনো সুযোগ নেই। এখন বছর শেষে মূলধনে কি পরিমাণ টাকা আছে এটি ক্লোজ করে দেখাতে হবে। মানে আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোর কারণে মূলধনের কি পরিবর্তন ঘটেছে। তাহলে মালিক টাকা তুলে নিলে মালিকের মূলধন কমে গেছে, ক্যাপিটাল 15,500 টাকা। ক্যাপিটাল কমে গেলে ডেবিট, উত্তোলন ক্রেডিট 15,500 টাকা। ব্যাখ্যা কি লিখবো বলো দেখি, কি আমি ক্লোজ। ড্রয়িং। তো ক্লোজ কি লিখবো বলো? ওনার্স ড্রয়িং ইনটু ড্রয়িং। ক্যাপিটাল, অথবা DRAWING ড্রয়িং। তাকে কোথায় দেখাবো, ক্লোজ করব? টু ক্লোজ ড্রয়িং ইনটু ক্যাপিটাল, মানে ড্রয়িংটাকে ক্যাপিটালে বন্ধ করে দেওয়ার জন্য। তো আশা করি ক্লোজিং এন্ট্রিতেও যদি এভাবে সমাপনী সমন্বয় থাকে বকেয়া আয় এবং বকেয়া ব্যয়, তাহলে স্পষ্ট ভাষায় একটা বিষয় ঘোষণা দিতে চাই, ক্লোজিং এন্ট্রিতে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো দেখাতে হয়। এখানে কোনো সম্পদ, কোনো দায়ের জন্য কোনো জার্নাল এন্ট্রি দিতে হবে না। আমি কি বোঝাতে পেরেছি? এবার আরেকটি আইটেম এখানে রয়েছে, দেখো। সেটি হলো এই যে প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রিস। রিভার্সিং এন্ট্রিস বা অ্যাডজাস্টিং এন্ট্রিস। রিভার্সিং এন্ট্রিস মানে বিপরীত দাখিলা। রিভার্সিং এন্ট্রিস মানে কি? বিপরীত বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা। তো একই প্রশ্নে 10 নম্বরের দাখিলা। জন্য পড়েছে, এটি পার্ট সির কোশ্চেন। তো রিভার্সিং এন্ট্রিটাও একটু শিখে নেওয়া দরকার তোমাদের, হ্যাঁ। তো প্রশ্ন হলো স্যার রিভার্সিং এন্ট্রি কোন কোন আইটেমের জন্য দিতে হয়? হ্যাভ ইউ এনি আইডিয়া? তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে? সাধারণত ব্যয়বাচক হিসাবগুলো ডেবিট হয় রিভার্সিং এন্ট্রিতে বকেয়া ব্যয়, বকেয়া আয় এবং বকেয়া ব্যয়গুলোকে ব্যয়বাচক হিসাবের জন্য বা হিসাবগুলো বন্ধ করার জন্য মূলত রিভার্সিং এন্ট্রি দিতে হয়। কথাটা আমি আবার বলছি এবং বোঝানোর চেষ্টা করি। রিভার্সিং এন্ট্রি, রিভার্স শব্দের অর্থ হলো এন্ট্রি, বিপরীত। বিপরীত দাখিলা কোন কোন আইটেমের দিবে একটু লিখে রাখো। কেবলমাত্র বকেয়া আয় এবং বকেয়া ব্যয়বাচক হিসাবগুলোর জন্য রিভার্সিং এন্ট্রি দিতে হয়। বকেয়া আয় এবং বকেয়া ব্যয়বাচক হিসাবগুলোর জন্য রিভার্সিং এন্ট্রি দিতে হয়। রিভার্স মানে উল্টা করতে হবে। বলো শারমিন সুলতানা। সাধারণত এখানে যেমন 25,000 টাকার আমরা দেখতে পাচ্ছি বকেয়া আয় আছে, বকেয়া আয় সাধারণত ডেবিট হওয়ার কথা বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হওয়ার কথা, তাই না? আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হওয়ার কথা না? সঠিক জাবেদা কি হওয়ার কথা?
রিভার্সিং এন্ট্রি মানে বিপরীত দাখিলা, ঠিক তার উল্টাটা হবে, যা হওয়ার কথা ভাবছো ঠিক তার উল্টাটা হবে। আমি আবার বোঝাচ্ছি আগে, তারপর লিখে দেখাচ্ছি। অ্যাক্রুড মানে বকেয়া আছে 25,000 টাকা, সার্ভিস রেভিনিউ সেবা আয় আমরা পাবো। আচ্ছা, আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্ট রিসিভেবল বলতে পারে। সাধারণ জাবেদা বা সঠিক জাবেদা বা অ্যাডজাস্টিং এন্ট্রি হলে হতো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি সমন্বয় জাবেদা করতে বলতো, কিন্তু রিভার্সিং এন্ট্রি মানে উল্টা জাবেদা, সমন্বয়ের ঠিক উল্টা। তাহলে কি হবে? সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বুঝতে পারছো কিনা? 2 নম্বরটা দেখো। জি স্যার। অ্যাক্রুড টাকা 7,500, ইন্টারেস্ট এক্সপেন্স, বকেয়া সুদ খরচ। সমন্বয় জাবেদা হলে হতো সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ খরচ ক্রেডিট। আর রিভার্সিং এন্ট্রিতে ঠিক তার উল্টা হবে। বুঝতে পারছো? সুদ খরচ ডেবিটের পরিবর্তে হবে ক্রেডিট, আর বকেয়া সুদ খরচ যেটি ক্রেডিট হওয়ার কথা ছিল সেটি হবে ডেবিট। লেখো তাহলে সবাই। তো রিভার্সিং এন্ট্রি আমরা যখন করব একইভাবে লিখবো, তরুণ ট্রেডার্স রিভার্সিং এন্ট্রিজ। মনে থাকবে কিনা বলো? রিভার্সিং এন্ট্রি শব্দের অর্থ হলো উল্টা জাবেদা। বলো শারমিন সুলতানা, কার উল্টা জাবেদা? সাধারণ জাবেদার উল্টা নাকি সমন্বয় জাবেদার উল্টা? সমন্বয় জাবেদার। ঠিক, সমন্বয় জাবেদা আমরা যেটা করে থাকি তার উল্টা। প্রথম প্রশ্ন করেছিলাম রিভার্সিং এন্ট্রি দিতে হয় কোন কোন আইটেমের জন্য? সকল বকেয়া আয় এবং বকেয়া ব্যয়বাচক খরচের জন্য। ঠিক আছে, স্যার বকেয়া। অগ্রিম আয় আর অগ্রিম ব্যয়ের জন্য দিতে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটাও দিতে পারবে, বকেয়া আয়, বকেয়া ব্যয়, আয়, অগ্রিম ব্যয়। হ্যাঁ, সবগুলো আইটেমেরই দিতে পারবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে সমন্বয় জাবেদায় যা হয় রিভার্সিং এন্ট্রিতে ঠিক তার উল্টাটা হয়। কাজে সমন্বয় জাবেদায় যে এক্সপার্ট রিভার্সিং এন্ট্রিটা তার জন্য সহজ। তাহলে এটি আমরা রিভার্সিং এন্ট্রি করি। প্রথমটা হলো 25,000 টাকা, সার্ভিস রেভিনিউ সেবা আয় বকেয়া আছে। সঠিক জাবেদা যদিও আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল ডেবিট, বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন ঠিক তার উল্টাটা দিই, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। কিন্তু কত তারিখে এই জাবেদাটা হবে কে বলতে পারবে? 31 ডিসেম্বর। নো 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 নো, প্রশ্নের তারিখ লেখা থাকবে। প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রি জি স্যার। বিপরীত দাখিলা দেয় অন July 1, 2015, জুলাই মাসের 1 তারিখে। তাহলে যদি তারিখ লেখা থাকলে সেই তারিখেই আমাদেরকে সমন্বয়টা করতে হবে। তো July 1 লেখা আছে 2015, কাজে আমি এখানে যদি লিখলাম। লেখা না থাকতো স্যার? হ্যাঁ, ভালো একটি প্রশ্ন করেছো। বিপরীত সমন্বয় জাবেদা বছর শেষে দিতে হয়, এবং বছর শেষেই আমরা বিপরীত দাখিলাটাও দিতাম। কিন্তু তারিখ লেখা আছে তো এই কারণে তারিখকে ফলো করতে হচ্ছে। হ্যাঁ, July 1, 2015। একটু খেয়াল করো। তাহলে July 1, 2000, সরি দুঃখিত, এখানে তারিখটা চেঞ্জ হবে না। আমি এইখানে তারিখ লিখতে চেয়েছি। হ্যাঁ, এই যে রিভার্সিং এন্ট্রি যেটি তোমরা দেখতে পাচ্ছ, বলো তাহলে প্রথমটা জাবেদা কি হবে? সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সাধারণ জাবেদা হতো আনআর্নড সার্ভিস রেভিনিউ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হতো। সমন্বয় জাবেদা সেটিও আমি লিখে দেখাচ্ছি, যদিও সমন্বয়টা এখানে পরীক্ষায় পড়েনি। আমি এখানে নিচে লিখে দেখাচ্ছি দেখো। বইয়ে ভুল লেখা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়াল জাবেদা হতো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। তোমাদের এটা এভাবে শিখিয়েছি না আমি? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড মানে কি বলো শারমিন সুলতানা? স্যার, অনুপার্জিত বা অগ্রিম। বা বকেয়া আয়। হ্যাঁ, বকেয়া সেবা আয়, অনুপার্জিত সেবা আয়। সো এই আনআর্নড সার্ভিস রেভিনিউ না লিখে বইয়ের ভাষায় এটা আবার অ্যাকাউন্ট রিসিভেবল করেও তোমরা লিখতে পারো, অ্যাকাউন্ট রিসিভেবল। অবশ্য আনআর্নড হবে না এটা, কারণ এটি তো অনুপার্জিত বা অগ্রিম নয়, এটা বকেয়া হবে, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ হবে। ACC আর ইউইবি। আনআর্নডটা কখন হবে? যখন অগ্রিম আয় গ্রহণ করব। কাজে এটা তো অগ্রিম না, এটা বকেয়া, অর্থাৎ আমরা পাবো অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ ডেবিট। অথবা বইয়ের ভাষায় যদি লেখো তাহলে এত জটিল না করে
অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা যাদের কাছে টাকা পাবো শর্টকাটে তাদেরকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটি ছিল সঠিক জাবেদা। কিন্তু যেহেতু এটা রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা দিব, কাজে সার্ভিস রেভিনিউ ডেবিট করব। ও লেখাই আছে এখানে সার্ভিস রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা হবে? ওই যে সমন্বয়ে যে 25,000 টাকা আছে, 25,000, আশি করুন হৃদয়। জি স্যার, জি স্যার। 25,000। আবার ব্যাখ্যাটা কি লিখবে? ব্যাখ্যাও লিখবে জাস্ট টু রিভার্স ইন কি অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, বকেয়া সেবা আয়কে টু রিভার্স। রিভার্স মানে কি? বিপরীত দাখিলা দেওয়ার জন্য, উল্টা করার জন্য, টু রিভার্স বকেয়া সেবা আয়, ACCRUED, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। বকেয়া সেবা এটাকে বিপরীত করার জন্য। যদি কোনো ছাত্র ব্যাখ্যা লিখতে স্যার আমি অসুবিধা হয়, স্যার না লিখি স্যার। বলো বলো। স্যার আমি ট্যুর রেকর্ডে যদি স্যার ট্যুর রিভার্সিং সার্ভিস রেভিনিউ লিখলে কি স্যার ভুল হবে? টু লিখলে রিভার্সিং লেখা যায় না, কারণ প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু রিভার্স সার্ভিস রেভিনিউ, এটুকু লিখতে পারবে। হ্যাঁ, ট্যুর রিভার্স সার্ভিস। জি কিন্তু স্যার। আসলে তো সরাসরি সেবা আয় না, বকেয়া সেবা আয়কে রিভার্স করার জন্য। এই কারণে বকেয়ার ইংলিশ হলো অ্যাক্রুড, টু রিভার্স অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ বা অ্যাক্রুডাল। হ্যাঁ, ঠিক আছে। এই কারণে যারা বুঝতে পারবে না তারা এখানে যা লেখা আছে তাই লিখবে। এই যে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, শুধু টাকা বাদে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ লিখে দিলে হচ্ছে। একইভাবে এখানে অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স লিখে দিলেই হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স বকেয়া আছে মানে খরচ বকেয়া যদি থাকে, সাধারণ জাবেদা কি হওয়ার কথা? সমন্বয় সাধারণ জাবেদা। যাবে ধর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ধন্যবাদ। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হওয়ার কথা ছিল, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হওয়ার কথা ছিল। এবার ঠিক উল্টাটা হবে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। হ্যাঁ, জি স্যার। সুদ প্রদেয় বা প্রদান করতে হবে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। এবার ব্যাখ্যাটা বলো হৃদয় হোসেন, তুমি তোমার মতো করেই বলো। টু রিভার্স, টু রিভার্স ইন্টারেস্ট এক্সপেন্স। অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। শুধু এক রুটটা সমন্বয় করলে হয়ে যাবে। হ্যাঁ, মানে একটু ভুলে যাচ্ছ বারবার, শুধু ইন্টারেস্ট এক্সপেন্স বলে ফেলছো তুমি। হ্যাঁ, টু রিভার্স অ্যাক্রুড জি ইন্টারেস্ট স্যার। এক্সপেন্স। তাহলে আজকের ক্লাস করার মধ্য দিয়ে আমরা নিশ্চিত হলাম পরীক্ষায় যদি রিভার্সিং এন্ট্রি পড়ে পড়ে তাহলে এটি সাত নিয়ে হাজার ভয় পাঁচশো পাওয়ার টাকা কিছু নেই। সকল আয় ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়, বকেয়া আয় বকেয়া ব্যয়ের সমন্বয় যে জাবেদা আমরা দিয়ে থাকি, ঠিক তার বিপরীত দাখিলার নাম হলো রিভার্সিং এন্ট্রি। কারণ রিভার্স শব্দের অর্থ হলো উল্টা বা বিপরীত। ঠিক আছে। 7,500 টাকা। অ্যাজ ইউজুয়াল আমরা যে জাবেদা দিই সেটাই দিব। এবং এইটুকু করতে পারলে কিন্তু উপরের ক্লোজিং এন্ট্রি এবং এটা রিভার্সিং এন্ট্রি। গতদিনের এবং আজকের ক্লাসটা রেকর্ডটা বারবার দেখবে, দেখার মধ্য দিয়ে আশা করি তোমরা এটি দেখার মধ্য দিয়ে অঙ্কগুলো নিশ্চিত করে করতে পারবে।